আচ্ছা, তো আজকে আমরা যেটা দেখবো শর্টলি বা ইন এ ব্রিফ ম্যানার, সেটা হলো UMTS অবলিক WCDMA নেটওয়ার্কস, ইউনিভার্সাল মোবাইল টেলিফোন সিস্টেম অথবা ওয়াইড ব্যান্ড CDMA কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তো এই দুটো একই জিনিস, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম নামকরণ হয়েছে। তো আমরা জানি যে প্রচলিত ভাষায় আমাদের মেইনলি যেটা হয় যে 3G সিস্টেমটাকে বলা হয় থার্ড জেনারেশন, যেটা 3G, যেটা হলো WCDMA নেটওয়ার্ক, ওয়াইড ব্যান্ড CDMA যেহেতু 2Gর মধ্যে একটা CDMA ছিল। ফর এক্সাম্পল, আমাদের বাংলাদেশে যেটা সিটি সেল ছিল আগে, সিটি সেলটা ছিল আমাদের এই কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস বা CDMA সিস্টেম। আমরা জানি যে GSM হলো টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এবং ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এই দুটোর একটা সংমিশ্রণ, যেটা 2G নামে পরিচিত। তো GSM was very widespread in use, whereas the CDMA was very limited system. So GSM, as you know, was standardized by ETSI, ETSI, European Telecommunication Standardization Institute. তো সেইখানে ETSIর পরিধি যেহেতু পুরো ইউরোপের মধ্যে আছে, এবং সেই কারণে ইউরোপে and basically মোবাইল কমিউনিকেশনের গোড়াপত্তনটাও হয়েছিল ইউরোপেই। তোমরা জানো যে নর্ডিক কান্ট্রিজ NMT সিস্টেম, যেটা ফার্স্ট জেনারেশন ছিল, অ্যাম্পস সিস্টেম পরে ওটা US সিস্টেম হিসেবে আসে, ফার্স্ট 1G সিস্টেম হিসেবে অ্যানালগ। আর 2G থেকে এটা শুরু হলো, যে এটা সেকেন্ড জেনারেশন, এটা হলো কমপ্লিটলি ডিজিটাল। তো সেই ডিজিটাল সিস্টেমের মধ্যে only CDMA was being in use in very limited countries. আমাদের দেশে ছিল একটা কোম্পানি যেটা সিটিসেল নামে পরিচিত। তো সেটা ছিল বেসিক্যালি উই ক্যান সে দ্যাট ন্যারো ব্যান্ড সিস্টেম, ন্যারো ব্যান্ড CDMA। তো এই ন্যারো ব্যান্ড CDMA তুলনায় ওয়াইড ব্যান্ড CDMA, যেটা নাকি কম্পারেটিভলি অনেক বিগার ব্যান্ডউইথ। তো এই ওয়াইড ব্যান্ড CDMA নেটওয়ার্কটাকে GSM এর সঙ্গে সংমিশ্রণ করে এটাকে বেসিক্যালি 3G নেটওয়ার্কস বা 3G সিস্টেম হিসেবে প্রচলিত হয়। So third generation 3G cellular systems have been developed in many international organizations. In ITU specification for common global 3G radio interface technology has been done under the name IMT 2000, International Mobile Telephony 2000, এটাকে নামকরণ এইভাবে হয়। And in the European Telecommunication Standardization Institute, যেটা European standardization body, সেখানে 3G system is known as Universal Mobile Telecommunication System, Universal Mobile Telecommunication System, UMTS. সুতরাং এই UMTS এবং wideband CDMA is basically same. তো এই সেকেন্ড জেনারেশনের পরে যখন আমাদের অলরেডি the necessity of more bandwidth বা more data ট্রান্সমিশনের যখন প্রয়োজনীয়তা আসলো, এবং যেহেতু GSM was very limited in terms of data transmission, only about 11 kilobit per second rated data হতো, তখন ওখান থেকে অবশ্য
যেটা একটা ডেটা কমিউনিকেশনের জন্য প্যাকেট রেডিও হিসাবে জিপিআরএস, এবং এরপরে এজ, যেটাকে আমরা 2.5 বা 2.8 জেনারেশন হিসেবে আমরা ধরি। তো ওই সমস্ত স্ট্যান্ডার্ডাইজেশনের পরে যেহেতু আমাদের একটা ওয়াইড ব্যান্ড সিস্টেম দরকার এবং সিডিএমএ বেসড হতে পারে, সেই হিসাবে চিন্তা করে একটা থার্ড জেনারেশন পার্টনারশিপ প্রজেক্ট শুরু হয়, যেটাকে বলা হয় 3GPP। এই 3GPP বেসিক্যালি থার্ড জেনারেশন পার্টনারশিপ প্রজেক্ট, যেটা নাকি জয়েন্ট স্ট্যান্ডার্ডাইজেশন প্রজেক্ট অফ দ্য standardization bodies from Europe, Japan, Korea, USA and China। তো মোটামুটি এই 5টা অঞ্চল নিয়ে, বা যেখানে এখানে আছে 4টা দেশ এবং ইউরোপ এজ এ মহাদেশ, অনেক দেশ, সব মিলে একটা 3G জেনারেশন বা থার্ড জেনারেশন পার্টনারশিপ প্রজেক্ট 3GPP হয়। এবং এই 3GPP from time to time started to announce different standards and different methods in this system for third generation, এবং সেটা they started to send as a release 99, release 2000, বা এইভাবে রিলিজ হিসাবে যেটা তারা অ্যানাউন্সমেন্ট রিলিজ করছে, সেই হিসেবে রিলিজ হিসেবে বিভিন্ন স্ট্যান্ডার্ডস দে স্টার্টেড টু ডিক্লেয়ার। তো এই 3GPP এর মধ্যে WCDMA is called by yet another name, আরেকটা নাম আছে UTRA হলো ইউনিভার্সাল টেরেস্ট্রিয়াল রেডিও অ্যাক্সেস। টেরেস্ট্রিয়াল তোমরা নিশ্চয়ই জানো যে টেরেস্ট্রিয়াল কথাটার মানে হলো যেটা পৃথিবী সংলগ্ন, মানে পৃথিবী যে আমাদের যে বায়ুমণ্ডল আছে বা আমাদের যে স্পেসটা আমাদের ভেরি নিয়ার টু দ্য মানে আর্থ সারফেস, সেটাকে আমরা বলি টেরেস্ট্রিয়াল লেয়ার বা টেরেস্ট্রিয়াল সিস্টেম এই হিসাবে বলা হয়। তো এই ইউনিভার্সাল টেরেস্ট্রিয়াল রেডিও অ্যাক্সেস বা ইউট্রা নামে এই WCDMA কেও অবশ্য উইদিন 3GPP বলা হয়। তো যেটা হলো যে আর যদি এটা টেরেস্ট্রিয়াল না হয় তখন আমরা বলি এক্সট্রা টেরেস্ট্রিয়াল হলো কথাটা, যেটা যে ফর এক্সাম্পল স্যাটেলাইট কমিউনিকেশন, এক্সট্রা টেরেস্ট্রিয়াল communication but related to terrestrial obviously। আর এছাড়া স্পেস বা ডিপ স্পেস কমিউনিকেশন যেগুলো থাকে সিস্টেম, সেগুলো হলো এক্সট্রা টেরেস্ট্রিয়াল। So UMTS and WCDMA as synonyms of each other সাধারণত ব্যবহার করা হয়। নাও এবং এখানে যেটা যেই টেকনিকটা বলা হচ্ছে সেটা হলো যে ইউএমটিএস এর দুটো মোড আছে, একটা হলো এফডিডি যেটাকে বলে ফ্রিকোয়েন্সি ডিভিশন ডুপ্লেক্স। আমরা জানি যে আমাদের ভয়েস কমিউনিকেশনের জন্য ডুপ্লেক্স সিস্টেম প্রয়োজন, তো সেটাকে ফুল ডুপ্লেক্স সিস্টেম। তো সেই ফুল ডুপ্লেক্স সিস্টেমটাকে যেভাবে ইউজ করা হয় সেটা হলো হয়তো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আছে, সেই ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের মেবি অর্ধেকটা ইউজ হচ্ছে ফর ট্রান্সমিশন এবং আরেক অর্ধেকটা ইউজ হচ্ছে ফর রিসেপশন। সে ফর এক্সাম্পল একটা 4 মেগাহার্টজ এর একটা ব্যান্ডউইডথ তোমাকে দেওয়া হলো টু ইউজ ফর ইউর নেটওয়ার্ক, তাহলে সেখানে হয়তো 2 মেগাহার্টজ এরিয়া হলো ফর ট্রান্সমিশনের জন্য আর 2 মেগাহার্টজ হলো ফর রিসিভিং এর জন্য। তো এই জন্য এটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন ডুপ্লেক্স। আর টিডিডি হলো টাইম ডিভিশন ডুপ্লেক্স। তার মানে ওই পুরো 4 মেগাহার্টজ স্পেকট্রামটা ইউজ হচ্ছে কিন্তু এই টাইমের মধ্যে শেয়ার করে, এবং টাইমের মধ্যে শেয়ার আমরা জানি যে কিভাবে আমরা স্যাম্পলিং করে বা কিভাবে আমরা টাইমটাকে
মানে 2 ভাগে বা আরো বেশি ভাগে যদি আমরা এটাকে ইউজ করি বাই প্রডিউসিং আমাদের যেটাকে আমরা বলি যে ডিজিটাল সিস্টেমের যেটা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং যেরকম আছে আমাদের, ঠিক ওইটাকে যদি আমরা ডুপ্লেক্সের সঙ্গে তুলনা করি তাহলে ওটাকে বলা হচ্ছে টাইম ডিভিশন ডুপ্লেক্স। তো এইটা হলো এখানে আমরা যেটা দেখবো সেটা এফডিডি মোড অফ ইউএমটিএস, ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম। তো ইউএমটিএস এর জন্য যেটা এফডিডির জন্য যে স্পেকট্রাম গুলোকে অ্যালোকেট করা হয় সেটা হলো বেসিক্যালি basic IMT 2000 band for UMTS FDD operation is say 2 into 60 megahertz with 190 megahertz duplex spacing at 1920 to 1980. একটা megahertz for uplink. Uplink মানে আমরা জানি যে মোবাইল স্টেশনস টু দ্য বেস স্টেশন, এটাকে আমরা বলি আপলিঙ্ক। এবং 2110 থেকে 2170 megahertz for downlink, that is from base station to the mobile station. তো এই দুটো চাঙ্ক 60 megahertz এর এক একটা for uplink এবং 60 megahertz for downlink, এই টোটাল 120 megahertz ইউজ করা হচ্ছে in IMT 2000 বা UMTS FDD তে। This WCDMA 2100 band is available in Europe and most of Asia, was used basically এখন যেহেতু আমাদের অনেক জায়গাতে 4G চালু আছে, যদিও WCDMA is very much there. In fact আমাদের দেশে we have still edge GPRS, even GSM for voice communication. তো এটা আমরা জানি যে যেহেতু বিভিন্ন জেনারেশনের সিস্টেম আছে এবং প্রত্যেকটা সিস্টেমেরই নিজস্ব কিছু সুবিধা আছে, অ্যাডভান্টেজ আছে, সেই অ্যাডভান্টেজ গুলোকেই অপারেটররা ইউজ করে বা ব্যবহার করে টু গিভ এ কন্টিনিউয়াস ডেটা ট্রান্সমিশন অর কন্টিনিউয়াস ভয়েস কমিউনিকেশনের কানেকশনের জন্য। যে আমরা খুব ভালো একটা পজিশনে আছি যেখানে আমরা হয়তো 4G নেটওয়ার্ক ইউজ করতে পারি, কিন্তু এমন একটা জায়গাতে চলে গেলাম যেখানে ওই স্পিড দেওয়া যাচ্ছে না, তখন সেটা হয়তো 3G তে নেমে আসে অথবা এজ অথবা জিপিআরএস এইভাবে আসে। তোমরা হয়তো অনেকেই লক্ষ্য করেছো যে তোমরা অনেক সময় যে কানেকশন সিক করো সেই কানেকশনে দেখা যায় যে 3G কানেকশন পাও, বিশেষ করে আমাদের দেশের রুরাল এরিয়াতে বা ওই ধরনের ইয়েতে অনেক অপারেটরই 3G সার্ভিস দিয়ে থাকে, কারণ এলটি ওখানে দেওয়া হয় নাই বা ওই ধরনের বেস স্টেশন হয়তো করা হয় নাই। সো এনিওয়ে এই WCDMA 2100 ব্যান্ডের ছাড়াও the 3GPP has standardized the WCDMA 850. Obviously 850 megahertz band is more useful to the operators because 850 দিয়ে বড় রেডিয়াসের সেল তৈরি করা যায়, বিকজ 850 মেগাহার্টজ এর যে আমাদের অ্যাটেনুয়েশন হবে, ফ্রি স্পেস অ্যাটেনুয়েশন যদি ধরি আমরা, তো সেই ক্ষেত্রে 2100 বা 2 গিগাহার্টজ রেঞ্জে 2.1 গিগাহার্টজ রেঞ্জে আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাটেনুয়েশনটা কম্পারেটিভলি বেশি হবে। তো এটা যদি কম্পারেটিভলি বেশি হয়, এখানে দিয়ে দেবো করে যাও, আচ্ছা মনে করে নিয়ে নিও। হ্যাঁ, তো এখানে যেটা হলো যে আমাদের এই বিভিন্ন যে W850 বা 900 যেগুলো নাকি আমাদের জিএসএম ব্যান্ড হিসাবে পরিচিত বেশিরভাগ, সেগুলো অপারেটরের দিক থেকে ইট ইজ ভেরি কনভেনিয়েন্ট, কারণ হলো যে বড় সেল ডিজাইন করা যায়। ওয়ারেজ যদি
আমরা 1900, 1800, 2100 ব্যান্ডে যাই, তাহলে আমাদের সেল সাইজ গুলো ছোট হয়ে আসে। তো এনিওয়ে, সো এই ধরনের ব্যান্ড গুলো স্পেকট্রাম অ্যালোকেশন করা হয় ফর 3G। এই কথাটাই এখানে বলা আছে, ফর এক্সাম্পল যে প্রপাগেশন পাথ লস for frequencies around 2 gigahertz is quite high, and such frequencies are not well suited for building countrywide coverage over rural areas, যেটা আমরা জানি। Consequently, UMTS deployment বা যেটা মানে UMTS install করা has started in the most densely populated areas. Most of the UMTS operators have built their UMTS networks, মানে WCDMA networks, on the top of their existing GSM networks, মানে GSM টাকে UMTS এ উন্নীত করা হয়েছে এই ডেন্সলি পপুলেটেড এরিয়াতে বেশি। And they have used handovers to the GSM network as a means for providing good cellular coverage for their customers in areas of low population density. তো এই অনেক ক্ষেত্রেই আমাদেরকে 3G থেকে GSM এ ট্রান্সফার করে দেওয়া হয় ফর ভয়েস কমিউনিকেশনস এন্ড or maybe other text messages or like this. তো এইভাবে আমাদের যে সিস্টেমটা চালু আছে সেটাকে হলো আমাদের। তো এখন নেক্সট হলো এয়ার ইন্টারফেস টেকনোলজি। এয়ার ইন্টারফেস টেকনোলজি মানে আমাদের যে বেস মোবাইল স্টেশন টু বেস স্টেশন, এইটাই বেসিক্যালি আমাদের মেইন ওয়্যারলেস পার্ট অফ দি নেটওয়ার্ক। কারণ আমরা জানি যে বেস স্টেশনের পর থেকে যে কানেকশন গুলো উইথ দ্য মোবাইল সুইচিং সেন্টার, এই কানেকশন গুলো বেশিরভাগ ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার অথবা মাইক্রোওয়েভ রিলে, মাইক্রোওয়েভ কমিউনিকেশন, এই জাতীয় ফিজিক্যাল মিডিয়াম ইউজ করে করা হয়। ওই জায়গাটা এমনি নর্মাল ওয়্যারলেস কানেকশন করা হয় না। তো সেই হিসাবে আমাদের মেইন যে ওয়্যারলেসের যে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে সেগুলো হলো আমাদের এই বেস স্টেশন টু মোবাইল স্টেশন, এই এই অংশটা যেটাকে আমরা এখানে বলা হচ্ছে এয়ার ইন্টারফেস টেকনোলজি। এয়ার ইন্টারফেসটা কি এরকম ভাবে ইয়ে করা হয়েছে। The most important improvement introduced by UMTS is the air interface technology based on wideband code division multiple access, WCDMA. তো আমরা বেসিক্যালি যে CDMA টেকনোলজিতে আমরা কি করি, যে আমরা একটা ন্যারো ব্যান্ড পার্টিকুলার চ্যানেল যে ফ্রিকোয়েন্সিতে আছে সেইটাকে আমরা একটা সিউডো র্যান্ডম একটা কোড দিয়ে এটাকে আমরা একটা ওয়াইড ব্যান্ড স্পেকট্রামের মধ্যে দিয়ে দিই, মানে যাতে ওইটা কোথায় কোন ফ্রিকোয়েন্সি ওই বড় ওয়াইড ব্যান্ডের মধ্যে আছে সেটা ডিটেক্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট। তো এই ডিফিকাল্টিজ এর সিস্টেমটা কিন্তু বেসিক্যালি স্প্রেড স্পেকট্রাম টেকনোলজি হিসাবে এটা অনেক আগে থেকেই ছিল, মোস্টলি ইন মিলিটারি কমিউনিকেশনস। যেখানে মিলিটারি কমিউনিকেশনে যেটা অনেক ক্ষেত্রেই আছে যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার বলে, মানে ইলেকট্রনিক্যালি একটা দেশ আরেকটা দেশের সাথে যুদ্ধ করছে। সেই যুদ্ধটা হলো যে যখন দুটো দেশের মধ্যে যখন যুদ্ধ আসে তখন কমিউনিকেশন বা টেলিকমিউনিকেশন ব্যাপারটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আজকালকার সবই হলো যে এই কমিউনিকেশনের বা এই ধরনের সিস্টেম ইউজ করে তুমি বম্বিং এ যাও বা তুমি কোনো ট্যাঙ্ক থেকে ফায়ার করো বা আর্টিলারি থেকে ফায়ার করো, সবকিছুই কিন্তু কন্ট্রোল হচ্ছে বাই দিস ফ্রিকোয়েন্সি। এবং ওই ফ্রিকোয়েন্সি গুলো সাধারণত থাকে সিক্রেট ফর ইচ মানে পার্টি। সো সেখানে দি অপোজিট পার্টি বা অপোজিট দেশ যেটা যুদ্ধ হচ্ছে তারা চেষ্টা করে যে ওই ফ্রিকোয়েন্সি গুলোকে বা ওই
কমিউনিকেশন নেটওয়ার্ক ওগুলোকে যেন ইন্টারফেয়ার করানো যায়। তো ইন্টারফেয়ার করতে গেলে আমি যদি ফ্রিকোয়েন্সিটা জানি, তাহলে এক্স্যাক্টলি ওই ফ্রিকোয়েন্সিতে যদি আমি আবার একটা নয়েজ সে ফর এক্সাম্পল যদি আমি প্রচার করি, তাহলে দেখা যাবে যে এটা দুটো মানে যেটা আমাদের ইউজ হচ্ছিল ফর সাম কমিউনিকেশন পারপাসে, সেটা ডিস্টর্টেড বা সেটা মানে খারাপ পর্যায়ে চলে যাবে, মানে কোনো এটা কমপ্লিটলি একটা নয়েজের মতো হয়ে যাবে। তো এই যে স্প্রেড স্পেকট্রাম টেকনোলজি যেটা ছিল, যে এটা একটা ন্যারো ব্যান্ড সিগন্যালকে একটা ওয়াইড ব্যান্ড সিগন্যালের মধ্যে ঢুকিয়ে দেওয়া, ইন দ্য সেন্স যাতে আমি ওই ওয়াইড ব্যান্ড ইয়ের মধ্যে আমি ওইটা খুঁজে পাবো না। হ্যাঁ, না সে ফর এক্সাম্পল তুমি যদি মনে করো যে সে ফর এক্সাম্পল একটা বোতলের মধ্যে অল্প পানির মধ্যে যদি একটা মাছ রাখো, সেই মাছটা তুমি সবসময় দেখতে পাচ্ছ বা ধরতে পারবা, কিন্তু সেই মাছটা যদি একটা পুকুরে ছেড়ে দাও, তাহলে পুকুরে ছেড়ে দিলে সেই মাছটা তুমি খুঁজে পাবে না, কারণ এত বড় কোথায় এটা আছে সেটা বোঝা যাবে না। তো সিমিলার একটা জাস্ট উদাহরণ হিসেবে বললাম আমি এটা। তো এই হিসাবেই এটা সেইখানে যেটা হলো যে যে ফ্রিকোয়েন্সি ইউজ করা হচ্ছে ফর দিস টাইপ অফ ইয়ে, সেই ফ্রিকোয়েন্সিটা প্রত্যেকটা সিস্টেমের জন্য বা প্রত্যেকটা ইউজারের জন্যই একই ফ্রিকোয়েন্সি। তাতে আমাদের যেমন জানি যে সেলুলার টেকনোলজিতে আমাদের কো চ্যানেল ইন্টারফিয়ারেন্স হয়, এবং সেই কারণে আমাদের ক্লাস্টারিং করতে হয়, এবং বিভিন্ন সেল নেইবারিং সেলে ওই একই ফ্রিকোয়েন্সি ইউজ করা হয় না, যেটা আমাদের নর্মাল টেকনোলজিতে। কিন্তু সিডিএমএ টেকনোলজিতে আমাদের এই সেলুলার সিস্টেমটা এমন ভাবে আছে যে প্রত্যেকটা সেলই একই ফ্রিকোয়েন্সি ইউজ করা হচ্ছে, whereas the code allocated to each user is different. তো সেই জন্য ফ্রিকোয়েন্সি রিইউজ ফ্যাক্টর যেটা, সেটা হলো 1, মানে তার মানে এটা একই ফ্রিকোয়েন্সি ইউজ করা হচ্ছে, স্প্রেড স্পেকট্রাম টেকনোলজি ইউজ করা হচ্ছে, আর ইউজ অফ ফাস্ট পাওয়ার কন্ট্রোলটা অনেক বেশি সফিস্টিকেটেড ভাবে করতে হয়, এবং সেটা যথেষ্ট ফাস্ট ইমপ্লিমেন্ট করতে হয়, এবং ইউজ অফ সফট হ্যান্ডওভার, মানে হ্যান্ডওভারটা যেন বেসিক্যালি হার্ড হ্যান্ডওভার না হয়, মানে একটা সেল ছেড়ে দিল কমপ্লিটলি বিফোর the other cell takes over the call, সেরকম যেন না হয়, সেজন্য এটাকে বলা হচ্ছে সফট হ্যান্ডওভার। তো এই যে সিস্টেম গুলো, এগুলো হলো আমাদের WCDM এর জন্য মানে ক্যারেক্টারিস্টিক্স, যেগুলো আমাদের এই যে ফ্রিকোয়েন্সি রিইউজ ফ্যাক্টর ইজ 1, স্প্রেড স্পেকট্রাম টেকনোলজি ইউজ করা হচ্ছে, যেখানে বা সিউডো র্যান্ডম কোড ইউজ করা হচ্ছে। সিউডো র্যান্ডম মানে র্যান্ডম কোড না, একটা সেট অফ কোডস থেকে এটা র্যান্ডমাইজড করা হচ্ছে, তো সেই জন্য এটা ডিটারমিনিস্টিকও আছে, আবার র্যান্ডমনেসও আছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে সিউডো র্যান্ডম কোডস। স্প্রেড স্পেকট্রাম টেকনোলজি, ইউজ অফ ফাস্ট পাওয়ার কন্ট্রোল এবং ইউজ অফ সফট হ্যান্ডওভার। এখানে একটা টেবিল দেখানো হয়েছে, যে টেবিলটাতে আমাদের বিভিন্ন ব্যান্ডের নাম, যে কত ফ্রিকোয়েন্সি, এই জিনিসগুলো আছে। এটা তো মুখস্থ করার কোনো ব্যাপার নাই, ইউ ক্যানট রিমেম্বার, বা উই অলসো উইল নট বি রিমেম্বার। জাস্ট যদি দেখো যে 2100 ব্যান্ড বলা হচ্ছে, সেটাকে যেটার আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি হলো 1920 টু 1980, 60 মেগাহার্টজ এর স্পেকট্রাম ব্যান্ড, আর ডাউনলিঙ্ক হচ্ছে 2110 থেকে 2170, another 60 মেগাহার্টজ, এবং ডুপ্লেক্স ডিসটেন্সিং বেসিক্যালি হলো 190, মানে ডুপ্লেক্স দুইটা চ্যানেলের মধ্যে যে ডিসটেন্সটা, সেটাকে হচ্ছে 190। তো এইভাবে আমাদের বিভিন্ন ব্যান্ড গুলো আছে, বিভিন্ন ব্যান্ডের স্পেসিফাই করে দেওয়া আছে যে কোন ফ্রিকোয়েন্সি গুলা ইউজ করতে পারে। Unlike GSM, যেটা আমরা জানি খুব ভালোভাবে, which is based on time division multiple access TDMA, তো আমরা বেসিক্যালি আগে
বেশি পরিচিত ছিলাম সেটা হলো এফডিএমএ এবং টিডিএমএ। এই দুটো আমাদের অ্যানালগ ট্রান্সমিশন এবং ডিজিটাল ট্রান্সমিশন, এই দুটোর জন্য এই FDMA এবং TDMA was the time division multiple access, frequency division multiple access. তো এই দুটো পদ্ধতি বা দুটো সিস্টেম ছিল বহুল প্রচলিত, এবং বিশেষ করে যখন আমাদের সেকেন্ড জেনারেশন ডিজিটাল সিস্টেম চালু হলো তখন এই TDMA was or is being used more extensively than FDMA. The WCDMA applies spread spectrum modulation schemes in which user data, typically with small bandwidth, is spread over a channel with large bandwidth. যেটা আমি বলছিলাম যে একটা বড় ব্যান্ডউইথের কাইন্ড অফ এ সিগন্যাল বা নয়েজ যেটা বলি, ওটার মধ্যে যেন আমরা আমাদের ইউজফুল ডেটাটাকে একটা ন্যারো ব্যান্ড দিয়ে লুকিয়ে রেখেছি। কোন জায়গায় আছে সেটা আমরা জানি না, যদিও আজকাল অবশ্যই কমিউনিকেশন, ইলেকট্রনিক কমিউনিকেশন বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার যেটা বলা হয়, ইলেকট্রনিক সিস্টেমস ইউজ করে বা ইলেকট্রনিক কমিউনিকেশন ইউজ করে আজকাল যুদ্ধটা হয় বেশি, তাই না? এই যে অনেক দূরে থেকে তোমার মিসাইল ফেলা, অনেক দূর থেকে শেল পাঠানো বা বম্বিং, এয়ারফোর্স বা যা আছে সবকিছুই কিন্তু বেসিক্যালি ইজ কন্ট্রোল বাই ইলেকট্রনিক সিস্টেমস। তো এইটা এখানে যেটা বলা হচ্ছে যে সিমিলারলি এটাকে ইউজ করা হচ্ছে এখানে applies spread spectrum modulation schemes in which user data, typically with small bandwidth, is spread over a channel with large bandwidth. All users share the same spreading spectrum, and each user is identified by a unique channelization code assigned by the system. ওর মধ্যে একটা ইউনিক কোড থাকবে যেটা অন্য কেউ জানে না, যেটাকে আমরা allocate করা হবে to a particular user. The channelization codes are orthogonal to each other. তার মানে এই দুটো মধ্যে একটা 90 ডিগ্রি শিফট আছে, যাতে একটা যখন 0 তখন আরেকটা হলো 1, আবার আরেকটা যখন 1 তখন আরেকটা যখন 0 তখন আরেকটা 1, মানে এইভাবে আমাদের মোটামুটি ভাবে যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেখতে চাই তাহলে এটা এইভাবে দেখাবে। Channelization codes are orthogonal to each other to ensure the independency of each channel, যেটা বলছিলাম। তো এই সিডিএমএ এবং টিডিএমএ এর একটা জাস্ট বেসিক ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি, যেটা এখানে যে ইন সিডিএমএ কেস একটা এক্স অ্যাক্সিসটাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি অ্যাক্সিস, আর কোডটাকে বলতেছি ওয়াই অ্যাক্সিস। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ফ্রিকোয়েন্সি অ্যাক্সিসে সবগুলো কোডেরই সেম ফ্রিকোয়েন্সির মধ্যেই আছে, কিন্তু ডিফারেন্ট কোডস, এবং ডিফারেন্ট কোডস আর আর বিং ইউজড বাই ডিফারেন্ট ট্রাফিক চ্যানেলস। টিডিএমএ তে আমরা যেটা করি যে এক্স অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি থাকে আর টাইম ওয়াই অ্যাক্সিসে টাইমটা থাকে, তাহলে ডিফারেন্ট ট্রাফিক চ্যানেলস uses the same frequency but in different time slots. তো এইটা হলো আমাদের বেসিক্যালি CDMA technology and TDMA technology main understanding. তো এই CDMA সিস্টেমের মধ্যে যেটা বলছিলাম যে পাওয়ার কন্ট্রোল is a very important aspect. যেহেতু all users share the same frequency in a WCDMA system, it becomes absolutely essential to manage interference from all radio links. A fast power control mechanism operating at 1500 Hz helps control the power
transmitted by each of the users. এই যে CDMA based সিস্টেমে আমরা যখন মোবাইল হ্যান্ডসেটটাকে ইউজ করি তখন আমরা যত মানে বেস স্টেশন থেকে যত দূরে যাচ্ছি বা কাছে আসছি আমাদের কন্টিনিউয়াসলি কিন্তু পাওয়ারটা কন্ট্রোল করা হচ্ছে যাতে পাওয়ারটা মোটামুটি একটা গিভেন পর্যায়ে থাকে। এটার কারণ হলো যে যেহেতু আমাদের একই ফ্রিকোয়েন্সিতে এটা ইউজ করছে ডিফারেন্ট কি বলে ইউজার্স, যদিও উইথ ডিফারেন্ট কোড, তো সেটা যেটা হচ্ছে যে একটার সঙ্গে আরেকটার যে ইন্টারফিয়ারেন্সের যে ব্যাপারটা, কো চ্যানেল ইন্টারফিয়ারেন্স যেটাকে আমরা বলি, এই কো চ্যানেল ইন্টারফিয়ারেন্সটাকে একটা সহনীয় পর্যায়ে রাখার জন্য এই সিস্টেমটা অনেক বেশি, পাওয়ার কন্ট্রোল সিস্টেমটা অনেক বেশি সফিস্টিকেটেড বা অনেক বেশি অ্যাডভান্সড হতে হয়। তো এইটা আমাদের one of the useful again complicated system in mobile communication. The CDMA technology data is a very necessary parameter. তারপরে a fast power control mechanism operating at 1500 Hertz helps control the power transmitted by each of the users, making sure they use just the amount of power they need, and at the same time improving the link protection against fast fading. The fast fading হলে তো আমাদের পাওয়ার অনেকখানি ডিপ করে, তো এই পাওয়ারটাকে ঠিক রাখার জন্য হয়তো আমাদের পাওয়ার বেশি দিলে এই ডিপটা আমরা সহ্য করতে পারবো। তো সেইটাও আমাদের এই ফাস্ট পাওয়ার কন্ট্রোলের সময় ইয়েতে রাখতে হবে। আরেকটা ইউনিক জিনিস যেটাকে বলা হয় স্প্রেডিং গেইন। WCDMA can operate either in FDD or TDD mode, এটা যেটা বলেছিলাম আগে, frequency division duplex or time division duplex mode, but here only FDD আমরা দেখছি। The carrier bandwidth for a FDD WCDMA system is 2 into 5 megahertz with a chip rate of 3.84 megachips per second. তো এখানে ওই চিপ কথাটা আর বিট কিন্তু একই জিনিস। এটা যেহেতু চিপটা হলো বলা হয় সিডিএমএ টেকনোলজিতে, এই চিপ কথাটা ইউজ করা হয় যে কত চিপ রেট, হ্যাঁ, আর বিট রেট হলো নরমাল আমাদের ডিজিটাল সিস্টেমে সব জায়গাতে বিট রেট বলা হয়। তো বিট রেট এবং চিপ রেট এখানে মোটামুটি ভাবে ইউজ করা হয় একইভাবে। তো আমরা যদি এটা কনসিডার করি যে একটা 12.2 kilohertz voice service is an example. In this case, the user data rate is 12.2 kilobit per second. Since the chip rate is 3.84 megachips per second, সেটা হলো এই যে চিপ রেটটা হলো যেটা আমাদের ওয়াইড ব্যান্ড সিস্টেমের, the spreading gain from CDMA will be 3.84 by 12.2 into 1000, এবং ওটাকে ডিবিতে নিলে about 24.9 dB. So as we can see, for different user data rates, the spreading gain will be different. তো এই যে স্প্রেড করা হচ্ছে, স্প্রেড করলে আমরা একটা সিগন্যাল গেইনের পর্যায়ে পড়ি, বা একটা যাকে বলে অ্যান্টেনা গেইনের মতো একটা ব্যাপার হয়। যে তার মানে হলো যে আমি অনেক বেশি লাভবান হব যদি আমি এই গেইন গুলোকে ব্যবহার করতে পারি ইন মাই ইউজ ইন দ্য সিডিএমএ টেকনোলজি, যেখানে আমি যত আমার বেস স্টেশনের কাছাকাছি যাচ্ছি তত আমার বিট রেট বা চিপ রেটের ইয়েতে আমি তত বেটার বা তত ডিবি বেটার আমি একটা গেইন পাবো। তো এইটা এখানে এই ডায়াগ্রাম দিয়ে দেখানো হচ্ছে যে সে ফর এক্সাম্পল যদি একটা বেস স্টেশন থাকে এবং ওইটা এই বেস স্টেশনের
যত কাছে আমি যেতে পারি, মানে ইভেন লাইক ইনডোর সিস্টেমে যদি আমার একটা বেস স্টেশন থাকে, তাহলে সেখানে দেখা যাবে যে আমরা 2 মেগাবিট পার সেকেন্ড রেট আমরা অ্যাটেইন করতে পারি। ওয়ারেজ দূরে যদি আমরা থাকি তাহলে অনেক কমে যায় আমাদের এই বিট রেটটা, সেটা হলো 200 কিলোবিট পার সেকেন্ড। সো দ্যাট এই আমাদের ডেটা রেটের উপর দিয়ে আমাদের বেশি ডেটা রেট না কম ডেটা রেট এই জিনিসটা মেনটেন করা হয়, ওয়ারেজ দ্য পাওয়ার সাইড মোটামুটি ভাবে পাওয়ারটাকে কন্ট্রোল করা হয় যে একই রকম পাওয়ার যেন এটা ইউজ করে। So for different user data rates, the spreading gain will be different. The higher the user data rate, the less the spreading gain. তার মানে যে আমরা বললাম যে আমাদের যদি ইউজার 2 মেগাবিট পার সেকেন্ড তার ডাটা বিট হয়, তাহলে তার জন্য কভারেজ এরিয়াটা অনেক ছোট হয়ে যাবে কম্পেয়ার টু কারো যদি 200 কিলোবিটেই যদি তার স্যাটিসফ্যাক্টরি কমিউনিকেশন রিকোয়ারমেন্ট হয়, তাহলে তার জন্য এরিয়াটা অনেক বড় হবে। So in terms of coverage, this means that services demanding higher data rates will have smaller coverage footprint as illustrated in the figure. যেটা বলছিলাম যে আমাদের যে হাই ডেটা রেটস যত হবে এই সিডিএমএস সিস্টেমে, সেটা আমাদের এই কভারেজ এরিয়াটা ছোট হয়ে আসবে। এইটা আমাদের একটা বড় মানে ডিফারেন্স দেন জিএসএম বা ওই জাতীয় সিস্টেমের থেকে। সফট হ্যান্ডওভার যেটা বলছিলাম, সফট হ্যান্ডওভার is a unique feature in the CDMA technology. The capability of keeping at least one active radio link during the cell transition provides significant benefits for user equipment mobility performance. Soft handover also takes advantage of macro diversity combining of multiple radio links and improves the capacity and performance of the system. So এটা basically একটা quite sophisticated system procedure use করা হয়। বেসিক্যালি যেহেতু আমাদের যতগুলো বেস স্টেশন আছে সেই বেস স্টেশন গুলোতে তাদের কভারেজ এরিয়া একটার সঙ্গে আরেকটার হয়তো ওভারল্যাপিং আছে বা ওইভাবে একটা অ্যাসাইন এরিয়া বলা আছে, তো সেখানে যখন আমি একটা সেলের থেকে আরেকটা সেলের দিকে যাব, তখন ওই আমাকে সবসময় মোটামুটি ভাবে বেশ কয়েকটা বেস স্টেশন থেকে আমার সঙ্গে একটা কানেকশন এস্টাবলিশড হয়, এবং যেটা সবচেয়ে ভালো সেটার সঙ্গে আমি যে কানেকশনটা সবচেয়ে ভালো সেই কানেকশনটা আমাকে অ্যাসাইন করা হয় বা আমি ওটা ইউজ করতে থাকি। তো এই যে ব্যাপারটা সেখানে অ্যাজ ইফ যে আমার দুই হাতে এক হাতে একটা জিনিস আমি ধরে রেখেছি এবং আরেক হাতে আরেকটা জিনিস ধরে রেখেছি, তাহলে আমাকে দেখা যাবে যে আমি কাউকে ছাড়ছি না বেসিক্যালি। তো সেইখানে এই সফট হ্যান্ডওভারটা অলমোস্ট এরকম যে আমি যেই সেলে ছিলাম সেই সেল থেকে যখন আরেকটা বেস স্টেশনের আওতায় চলে যাচ্ছি, দুটোর মধ্যেই কিন্তু আমাদের দুটোই একসঙ্গে ধরে রাখছে, দুটোই একসঙ্গে ইউজ করছে বা বিং ইউজড বাই দ্য ইউজার, এবং তারপরে আস্তে আস্তে যেটার মধ্যে সিগন্যাল কোয়ান্টিটি বেটার হতে থাকবে সেইটাতে আমাকে হ্যান্ডওভার করে দেওয়া হবে। তো এই প্রসেসটাকে মোটামুটি ভাবে সফট হ্যান্ডওভার বলা হয়। নেক্সট যদি আমরা দেখি যে UMTS আর্কিটেকচার, UMTS আর্কিটেকচার বেসিক্যালি এটা মোটামুটি ভাবে জিপিআরএস এজ বা জিএসএম এর মতোই, যেখানে নামগুলো একটু ডিফারেন্স, যেমন ইউজার ইকুইপমেন্ট যেটা আমরা বলি সেটা এখানে বলা হচ্ছে সে মানে UMTS সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল USIM, UMTS সাবস্ক্রাইবার মানে এই যে ইয়েটা যেটা সিম কার্ড যেটাকে আমরা বলি, এই সিম কার্ডটা মধ্যে এমন ভাবে
মডিফিকেশন করা হয়, যেটার কারণে আমি সেকেন্ড জেনারেশনও ইউজ করতে পারবো, আবার আমি থার্ড জেনারেশনও ইউজ করছি, আবার ইনফ্যাক্ট যদি আমার ফোর্থ জেনারেশনের ক্যাপাবিলিটি থাকে তাহলে ফোর্থ জেনারেশনও আমি করছি। এইভাবেই আমার এই সিম কার্ডটা মডিফাইড করা থাকে। আর মোবাইল ইকুইপমেন্ট তো আমার যে মানে ট্রান্সমিটার, রিসিভার, রিসিভিং এরিয়া মানে রিসিভিং সিস্টেম এবং ট্রান্সমিটিং সিস্টেম এগুলো তো আছেই। তো এই দুটো মিলে আমাদের যেটা হলো ইউজার ইকুইপমেন্ট, দ্যাট ইজ ওয়াজ এক্স্যাক্টলি ইন দ্য জিএসএম বা জিপিআরএস সিস্টেমে। আর এই যে যেটাকে আমরা বেস স্টেশন যেটা বলতাম, সেটাকে এখানে বলা হচ্ছে নোড। হ্যাঁ, নোড বি এগুলো হলো বেস স্টেশন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই এক একটা বেস স্টেশন কয়েকটা মিলে একটা আরএনসি রেডিও নেটওয়ার্ক কন্ট্রোলার সেটা আমাদের ইয়ে করছে, যেটা আমরা জিএসএম এ ছিল সে বিএসসি, হ্যাঁ, বেস স্টেশন কন্ট্রোলার। তারপরে এখানে এই জিপিআরএস এর মতো আমার এই এসজিএসএন এবং জিজিএসএন, জিএমএসসি এগুলো আছে, এইচএলআর আছে, এমএসসি আছে, ভিএলআর আছে, আর পাবলিক ল্যান্ড মোবাইল নেটওয়ার্ক পিএলএমএন, পিএসটিএন, আইএসডিএন এবং ইন্টারনেট এক্সটার্নাল নেটওয়ার্ক হিসেবে আছে। সুতরাং এই ইন্টারফেস গুলো দিয়ে আমাদের এই মোটামুটি ইউএমটিএস নেটওয়ার্ক আর্কিটেকচারটা করা হচ্ছে। তো এই আমি যে কথাগুলো বললাম সেই ইউএমটিএস সিস্টেম এলিমেন্টস গুলো তো এখানে বলা আছে, এগুলো দেখে নিতে হবে। তো আমাদের অ্যাকচুয়ালি যেটা হয় যে তোমরা সময় এত ইয়ে করো, দেরি করো আসতে ঢুকতে, তো তোমরা আমাদের যেহেতু আজকেরটা হলো, শুনতে পাচ্ছ তোমরা আমাকে? জি স্যার। হ্যাঁ, তো এই 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 6 আর 7 নাম্বার যেটা আছে সেটা হলো জাস্ট ফোর্থ জেনারেশন এলটি, হ্যাঁ, লং টার্ম এভলিউশনের উপরে একটা কনসেপচুয়াল স্লাইডস, হ্যাঁ, কনসেপচুয়াল ম্যাটেরিয়াল, যেটাতে জাস্ট বোঝার জন্য যে হোয়াট ইজ এলটিই এবং এলটি কিভাবে কাজ করে এই জিনিসগুলোকে একটু তোমাদের সেলফ স্টাডি করতে হবে, বুঝতে পারছো? তো যেহেতু আমরা ওটা নিয়ে এখন ক্লাস নিতে পারছি না, তো সেই হিসাবে আমাদের যেটা ইয়ে হলো যে আজকে আমাদের শেষ হলো, এবং জানো যে মহাতাব স্যার এবং আমি মিলে এই কোর্সটা হ্যান্ডেল করছি। সুতরাং আমাদের যে পরীক্ষা বা পরীক্ষার কোশ্চেনের মধ্যে ধরো চারটা করে 2 অংশ থেকে কোশ্চেন থাকবে, যেখান থেকে তোমাদেরকে 6টা আনসার করতে হবে। তো এইভাবে আর কি আমাদের ইয়েটা প্রসিডিউরটা হবে, ঠিক আছে? তো এটা ইয়ে মোটামুটি ভাবে লেকচার হিসাবে যদি দেখো তাহলে প্রথম একটা দুইটা লেকচার বা একটা লেকচার যেখানে হিস্ট্রি বা এগুলা কিছু বলা আছে ইয়ে আছে, ওই সমস্ত ওগুলো ছাড়া বাকি মোটামুটি ম্যাটেরিয়াল গুলো যেগুলো আছে সবগুলোই পরীক্ষা কভার হতে পারে আর কি, মানে সিলেবাস যদি বলো তো ওই হিসাবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে 1 2 3 4 তোমরা বলছো যে আছে তোমাদের কাছে, শিওর? জি স্যার, 4 পর্যন্ত আমাদের আছে স্যার। হ্যাঁ, তাহলে 5 6 7 আমি পাঠিয়ে দেবো, হ্যাঁ, আজকের মধ্যেই হয়তো পাঠিয়ে দেবো, ঠিক আছে? জি স্যার। তার মানে স্যার ওই লেকচার 2 থেকে 7 পর্যন্ত মানে আমাদের কভার করলেই হবে স্যার। 1 এ তো হিস্ট্রি নাকি স্যার? 1 এ যদি হিস্ট্রি হয় তাহলে 2 থেকেই মোটামুটি আর কি, হ্যাঁ। জি স্যার। তো এটা হলো তোমরা তো যাই হোক ভালোই আমরা সম্ভব হয়েছে। মোবাইল কমিউনিকেশন কোর্স ইজ বেসিক্যালি লিটল বিট হার্ড কোর্স, সুতরাং একটু তোমরা বেশ কয়েকবার যদি ম্যাটেরিয়ালস গুলো একটু পড়ো তাহলেই তোমাদের সবচেয়ে কাজে দিবে, ঠিক আছে? এইভাবে ইয়ে করব। আমি এখন ইয়েতে যাই, রোল কলে যাই। হ্যাঁ স্যার, আমাদের মানে কোশ্চেন তো আপনার পার্ট থেকে 4টা থাকবে নাকি স্যার? 4টা আমার থেকে 4টা, ওই থেকেও 4টা। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার।
হ্যাঁ, তো এটা এবং যে কারণে আমরা আহ, আহ, মানে তারপরে এখন ওইটা আমরা এখনো ঠিক করি নাই যে এই গ্রুপ থেকে তিনটা ওই গ্রুপ থেকে তিনটা ওরকম কিছু দিব, না আমরা জাস্ট 6টার মধ্যে আরে 8টার মধ্যে 6টা আনসার করতে হবে ওটাই দিব, এটা এখনো ঠিক করি নাই। ঠিক আছে, জি স্যার, জি স্যার। আচ্ছা তো আমি রোল কল করছি এখন, ঠিক আছে। স্যার স্যার আরেকটা কথা ছিল স্যার, স্যার আমাদের কুইজের মার্কস গুলো স্যার। হ্যাঁ, কুইজের মার্কস গুলো একটু একটু দেরি হবে, মানে আমি দিন করতে পারি নাই, আমি দেখেছি কিছু। তো আমি এখন ক্লাস শেষ হলো, তো আমি 1-2 সপ্তাহের মধ্যেই আমি আহ, করে আমি জানিয়ে দেবো বাই ইমেইলে বা অ্যাটাচমেন্ট ফাইলে, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, ইফাতুল ইসলাম, Yes, sir. আসাদুল